মুক্তিপণের ১০ লাখ টাকা দেয়নি পরিবার, ডোবায় শিশুর লাশ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মাঝি আইভী। আওয়ামী লীগ ছাড়লেও বঙ্গবন্ধুকে ছাড়ি নাই বললেন কাদের সিদ্দিকী। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয় বললেন ডক্টর দীপু মনি। বেগম জিয়ার মুক্তি পর্দার আড়ালের সমঝোতার চেষ্টা, এবার দেখুন বিস্তারিত। মুক্তিপণের ১০ লাখ টাকা দেয়নি পরিবার, ডোবায় শিশুর লাশ। নরসিংদীর রায়পুরায় পরিত্যক্ত এক ডোবা থেকে ইয়ামিন মিয়া ৮ বছর বয়সের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের এক ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২৮শে নভেম্বর থেকে ওই শিশু নিখোঁজ ছিল। পুলিশের ভাষ্যমতে শিশুটির মুক্তিপণ দাবি করা হয়েছিল ১০ লাখ টাকা। ইয়ামিন মিয়া উত্তর বাখরনগর গ্রামের জামাল মিয়ার ছেলে। বাবা জামাল মিয়া প্রবাসে থাকায় শিশু মা শামসুন্নাহার বেগমের কাছে লালিত পালিত হচ্ছিল। পুলিশ সূত্র জানায়, ২৮শে নভেম্বর উত্তর বাখরনগর ইউপি নির্বাচনের দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। এর পরের দিন থেকে ফোনে এবং বিভিন্ন সময় শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল দুর্বৃত্তরা। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের এইরকম মেসেজ পেয়ে তার পরিবার রায়পুরা থানা পুলিশের শরণাপন্ন হয় এবং গত ১ ডিসেম্বর থানায় অভিযোগ করে। এরপর থেকে পুলিশ কাজ শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। সবশেষ শুক্রবার সকালে বাখরনগর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পেছনের এক ডোবা থেকে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রায়পুরা থানার পুলিশ পরিদর্শক অপারেশন আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে কারো নাম উল্লেখ না করলেও তিনি ৩ জন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদেরকে জানান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মাঝি আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ডক্টর সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও মেয়র পদের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহসভাপতি চন্দনশীল দলের মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন। ইসি গত ৩০শে নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২০শে ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৭শে ডিসেম্বর এবং ভোট ১৬ই জানুয়ারি। আইভী ১৯৬৬ সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা আলী আহমদ চুনকা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে জয়লাভ করে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেওভোগ আখড়া প্রাথমিক বিদ্যালয়ের নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল, মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮৫ সালে রাশিয়া সরকার বৃত্তি নিয়ে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য ওডেসা পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১৯৯২ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯২-৯৩ সালে মিডফোর্ড হাসপাতালে ইন্টার্নি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মিডফোর্ড হাসপাতালে এবং ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কাজ করেন। আইভী শিক্ষার্থী থাকা অবস্থায় পিতার সঙ্গে রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৩ সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৩ সালে অনুষ্ঠিত পৌর চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ জয়লাভ করে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন। ২৭শে নভেম্বর তিনি দেশের প্রথম নারী সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ ছাড়লেও বঙ্গবন্ধুকে ছাড়ি নাই বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ ছাড়লেও বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন পালন করে যাবেন জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি তো প্রধানমন্ত্রীকে ভালোবাসি, তার কর্মকাণ্ড দলের সমালোচনা করি। আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কবর দিয়ে গিয়েছিলেন। আমি আওয়ামী লীগ ছেড়েছি, তবে বঙ্গবন্ধুকে ছাড়ি নাই। আজীবন বঙ্গবন্ধুকে আমার বুকে লালন করে যাব। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে গণফোরামের একাংশের ষষ্ঠ জাতীয় কাউন্সিল বক্তব্যকালে তিনি কথা বলেন। বঙ্গবীর বলেন, মুখে মুখে ঐক্য করার চেষ্টা করলে হবে না, ঐক্যের জন্য তাগিদ থাকতে হবে।
মাহমুদুর রহমান মান্না খুব ভালো বক্তৃতা করেন, আমি ওর কাছে গিয়েও যেতে পারি না। আমাদের আন্তরিকতা থাকতে হবে, ল্যাংমারা কোনো মারার স্বভাব থাকলে হবে না। এ কাজ সবার আগে বিএনপিকে করতে হবে। মানুষ আমাদেরকে যতখানি বিশ্বাস করে তার অর্ধেকও বিএনপিকে বিশ্বাস করে না। গণফোরামকে যতখানি বিশ্বাস করে বিএনপিকে তাও বিশ্বাস করে না। তিনি আরও বলেন, ৭৫ সালে সবাই আওয়ামী লীগ হয়েছিল, এমনকি জিয়াউর রহমান পর্যন্ত বাকশালের সদস্য হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর কেউ দাঁড়ায়নি, কেউ কথা বলেনি। আমি বলেছিলাম বঙ্গবন্ধুর ৩ ছেলে জামাল কামাল রাসেল মারা গেলেও আমি কাদের সিদ্দিকী মরিনি। বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ আমরা নেবই নেব, চেষ্টা করেছি। আজকে যারা ক্ষমতায় আছেন, সেদিন যদি আমি অস্ত্র হাতে না নিতাম, প্রতিবাদ না করতাম, তাহলে বহু নেতাকে কবরে পাঠিয়ে দেওয়া হতো। বঙ্গবীর বলেন, আমার কাছে মনে হয় জাতীয় একটা সহনশীলতা দরকার। বিএনপিকে দেখতে পারে না আওয়ামী লীগ, আবার বিএনপি দেখতে পারে না আওয়ামী লীগকে। একটা সময় এমন না হয় যে আওয়ামী লীগ মরলে বিএনপির লোক যাবে না, আবার বিএনপির লোক মরলে আওয়ামী লীগ যাবে না। মসজিদে নামাজ পড়তে আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগের মৌলভী লাগবে, বিএনপি গেলে বিএনপির মৌলভী লাগবে, এরকম ভালো না। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়, বললেন ডক্টর দীপু মনি। শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে। সেই গতির সঙ্গে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। শুক্রবার ৩ ডিসেম্বর দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক সুলতানুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর, প্রক্টর লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। বেগম জিয়ার মুক্তি, পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়া নিয়ে এখন মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি। বিএনপি বলছে যে সরকার চাইলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যায়, কিন্তু সরকার এটি করছে না। তারা সরকারকে অবৈধ এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগ না দিলে তারা একদফা আন্দোলন করবে বলে হুমকি দিচ্ছে। লাগাতার বিএনপির আন্দোলন আগামীকাল ৪ ডিসেম্বর শেষ হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আইনের বাইরে তারা কিছু করতে পারবে না। বেগম খালেদা জিয়া যেহেতু একজন দণ্ডিত আসামি, কাজেই তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতারা। বাইরে এরকম যুদ্ধাংদেহী অবস্থা থাকলেও ভেতরে ভেতরে সরকার এবং বিএনপির মধ্যে একটি সমঝোতার চেষ্টা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করছে এবং একাধিক সূত্র বলছে যে সমঝোতার চেষ্টায় অনেকখানি অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু বিষয়ে দুই পক্ষই একমত হয়েছেন।